ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারাই ভারতকে নেগলেক্ট করে, অবজ্ঞা করে, অবহেলা করে চীনের সাথে সম্পর্ক করেছে, তারা ঋণের জালে জড়িয়ে দেউলিয়াত্ব বরণ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে। উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা বুঝবেন। ইতিমধ্যে আপনারা জানেন শ্রীলঙ্কা গণঅভ্যুত্থান হয়েছে। কেন হয়েছে? কারণ শ্রীলঙ্কা ভারতের সাথে সম্পর্ক ছেদ করে ফেলেছিল। এখন যখন ভারতের সাথে সম্পর্ক ছেদ করে চীনের সাথে সম্পর্ক গঠন করে চীনের মানে শ্রীলঙ্কার বড় বড় বন্দরগুলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ডেভেলপমেন্টের জন্য চীনের সাথে সমন্বয় করা শুরু করলো বা সম্মিলিতভাবে কাজ করতে শুরু করলো। এমন এমন মেগা প্রজেক্ট তারা তৈরি করলো। সেই মেগা প্রজেক্ট করার পরে দেখা গেল সেখান থেকে তাদের সেই টাকা আর উঠছে না, কিন্তু সুদের টাকা, লাভের টাকা এটাও আবার শ্রীলঙ্কা দিতে পারছে না। ইতিমধ্যে যখনই দেখলো যে ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কা এই কাজগুলো করেছে, তখন ভারত আস্তে আস্তে সেখান থেকে তাদের হাত গুটিয়ে নিল। তারা তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করলো না। ঠিক আছে, চীনই যখন বেটার, চীনের সাথে মেগা প্রকল্প যা কিছু করার সব চীনের সাথে যেহেতু করছো, তাহলে চীনের অধীনেই থাকো বলে তারা সেখান থেকে হাত গুটিয়ে নিল। তারা আর কোনো ধরনের রিলেশন শ্রীলঙ্কার সাথে রাখলো না। এক পর্যায়ে যে সুদের টাকা না টানতে পেরে, ঋণের টাকা না দিতে পেরে এবং যেসব মেগা প্রজেক্ট করেছিল, যেসব লোভ দেখিয়ে চীন করে নিয়েছিল, চীন ঠিকই সেখান থেকে বেনিফিট বা মুনাফা নিয়ে গেল, কিন্তু শ্রীলঙ্কার কিছুই হলো না। পরে শ্রীলঙ্কা হয়ে গেল দেউলিয়া হয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার জনগণ ক্ষেপে রেগে মেগে আগুন হয়ে গণ অভ্যুত্থান ঘটালো এবং জানেন যে কীভাবে আন্ডারওয়্যার ছড়া সব কিছু খুলে নিয়েছিল। সেটার পরে তারা পরবর্তীতে নতুন সরকার গঠন করে। নতুন সরকার এসে উপলব্ধি করতে পারলো যে শ্রীলঙ্কাকে আজকে দেউলিয়াত্বের পথে, আজকের এই জায়গায় নিয়ে এসেছে চীন। সুতরাং আস্তে আস্তে তারা চীন থেকে সরে আসতে শুরু করলো। এই ফাঁকে এরই মধ্যে ভারত আস্তে করে তাদের নৌ, জ্বালানি, বিদ্যুৎ এই সেক্টরে আস্তে আস্তে ইনভেস্ট করতে শুরু করলো। তারা বিনিয়োগ করতে শুরু করলো। তারা সব সেক্টরে বিনিয়োগ করতে শুরু করলো। তারা তাদেরকে ঋণের জালে জড়ায়নি, তাদের সাথে সম্মিলিতভাবে তাদেরও মুনাফা হয়, ভারতেরও মুনাফা হয়, এমনই কর্মকাণ্ড করেছে। যার কারণে ভারতের প্রতি তাদের একটা নির্ভরশীলতা বা আস্থা এবং বিশ্বাস চলে এসেছে। যার কারণে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ডকইয়ার্ড বা শিপইয়ার্ড যেটাকে বলা হয়, জাহাজ তৈরির কারখানা, সেটা শ্রীলঙ্কার 51% সেটা ভারতের মালিকানায় শেয়ার হোল্ডার হিসেবে চলে এসেছে। এতে করে ভারত প্রচুর বেনিফিট পাচ্ছে শ্রীলঙ্কা থেকে। তাদের জাহাজে কোনো ত্রুটি হলে সেখান থেকে মেরামত করতে পারছে, তাদের পরে রেস্ট নিতে হলে, মানে বিভিন্ন সেক্টর থেকে। এখন এই মুহূর্তে ভারত শ্রীলঙ্কার প্রত্যেকটি সেক্টরে আষ্টে পৃষ্ঠে ঢুকে গিয়েছে। তারা ইচ্ছা করলেও ভারতকে সেখান থেকে ছুঁড়ে ফেলতে পারবে না। কারণ যদি ভারতকে সেখান থেকে বের করে দিতে চায়, কারণ তাদের আর প্রতিবেশী হিসাবে কেউ নেই কারণ সাহায্য করার জন্য। কারণ চীনকে তারা বিশ্বাস করে তাদের কিডনি বিক্রি করে খাওয়ার মতন অবস্থা করে ফেলেছিল, যার কারণে চীনকে তারা আর বিশ্বাস করে না। এখন ভারত তাদের সাথে কোনো ধরনের বেইমানি বা তাদেরকে কোনো বিপদে ফেলছে না, বরং তাদেরকে উন্নত করার জন্য প্রফিটেবল ওয়েগুলো, রাস্তাগুলো তাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই জন্য একেবারে চীনকে আউট করে দিয়ে শ্রীলঙ্কায় এখন আধিপত্য শুরু করে দিয়েছে। আধিপত্য বলা যাবে না, শ্রীলঙ্কায় বন্ধুত্ব এবং শ্রীলঙ্কাকে নিজের মতো করে পরিচালনার সকল দায়ভার, সকল দায়িত্ব এক প্রকার ভারতের কাছে চলে এসেছে। এটাই হলো খেল বা খেলা। পাশাপাশি আপনারা আসুন এবার মালদ্বীপের কথা আপনাদের মনে আছে কিনা। মালদ্বীপের যে মুসলিম সরকার ছিল, সেই সরকার ভারতকে অবহেলা করে পুরো দস্তুর সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়েছিল চীনের কাছে সঁপে দেওয়ার পরে মালদ্বীপ ঋণে জর্জরিত হয়ে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিল।
যখন আর নিজেকে রক্ষা করতে পারে না, গণঅভ্যুত্থানের মুখোমুখি চলে যাবে, তখন আবার ভারতের দ্বারস্থ হয়েছে। ভারত তাদের সেই করুণ হতাশাজনক জায়গা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে একটা স্বস্তির জায়গায় নিয়ে এসেছে। এখন মালদ্বীপ সরকার পুরো দস্তুর পুরো দমে ভারতের উপর নির্ভরশীল। তারা চীনের নামই শুনতে পারে না। চীনকে তারা শয়তান, বাটপার এবং মানে ঋণের ফাঁদে ফেলে দেউলিয়া করা একটা রাষ্ট্র হিসাবে বিবেচনা করে। তারা এখন ভারতের সাহায্য সহযোগিতা মাধ্যমে এই দেশকে পরিচালনা করছে এবং দেশকে একটি সুন্দর সুচ্ছিরি উপভোগ্য স্থানে পরিণত করেছে। এবার আসেন নেপালের পরে বলবো অবশ্য বাংলাদেশের কথা। নেপালে গণঅভ্যুত্থান হলো। গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে সেই সরকারের মুখে, গণঅভ্যুত্থানকারী সরকার, সেই সরকারের মুখে আপনারা কি কখনো ভারত বিরোধী কোনো দিল্লি না মানে নেপালের রাজধানী কাঠমান্ডু, দিল্লি না কাঠমান্ডু স্লোগান শুনেছেন? শোনেন নাই। এখন যে ইয়াং স্টাররা এসেছে বা গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে বা যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু কেউই আপনার ভারতের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। এর আগের যে সরকার ছিল সেই সরকার বামপন্থী সরকার ছিল। উনি পরে ভারত এবং ভারতের ধর্ম, তাদের বিশ্বাস নিয়ে কটূক্তি করা শুরু করলো এবং পুরোদস্তুর ভারতের জন্য বিপজ্জনক দুইটা জায়গা, সেই জায়গায় দুইটা ভারতকে না দিয়ে বা ভারতের সাথে কাজ না করে সে চীনের সাথে কাজ করতে চাইল। তারপরেই খেলা জমে উঠল। জমে ওঠার পরেই নেপালের সেই সরকারের পতন হলো এবং যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু কোনো দিন ভারত বিরোধী কোনো স্লোগান দেয় নাই। বরং দেখেন, নেপাল থেকে আমরা জলবিদ্যুৎ কিনতে চাই, সেই নেপাল থেকে যে জলবিদ্যুৎ কিনতে চাই তারাও আমাদেরকে দিতে চায়, কিন্তু তারা একটা কথা বলেছে যে নেপালের এই জলবিদ্যুৎ নিতে হলে আপনাকে আমাকে ভারতের অনুমতি লাগবে, অর্থাৎ তারা ভারতের উপর পুরো ডিপেন্ডেন্ট। এবং আপনারা জানেন বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে ভিসা পাসপোর্ট লাগে, অথচ নেপাল থেকে ভারতে যেতে হলে উইদাউট এনি ভিসাস অ্যান্ড পাসপোর্ট, কোনো ভিসা পাসপোর্ট তাদের লাগে না। তাহলে বলুন বন্ধুত্ব সম্পর্কটা কতটা সুন্দর জায়গায় যে পৌঁছেছে। শুধু গণঅভ্যুত্থান হয়েছে যে নেপালের যে সরকার ছিল সেই সরকার চীনের কোলঘাসা, চীনের নীতিতে, দমন পীড়ন নীতিতে বিশ্বাস করেছিল এবং ভারতের সাথে শত্রুতা করতে গিয়েছিল। তারই ফলস্বরূপ সেই সরকারের প্যাদানি খাতে হয়েছে। এরপরে আসুন বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থান হওয়ার আগে শেখ হাসিনা সরকার চীনের সাথে সেই লেভেলের একটা রিলেশন ক্রিয়েট করেছিল। ভারত রেল দেয় ফ্রিতে 30টি, কোচ দেয় ফ্রিতে, ভারতের কাছ থেকে নেয়, কিন্তু ভারতের কাছ থেকে কোচ নিলেও কেনার সময় চীনের কাছ থেকে কেনে। চীন আধুনিক রেল কোচ, এ কোচ সে কোচ দিবে বলে দিছে, সেখান থেকে 30 বছরের কথা বলে 7 বছরেই 20টার ভেতরে 17টি নষ্ট হয়ে গেছে। চীনের ইঞ্জিনিয়ার, মেকানিক, কর্মচারীরা এসেও সেগুলো ঠিক করতে পারে নাই। এভাবে করে এক পর্যায়ে যে বাংলাদেশের একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে। এরপরে আসেন আপনার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, সেই অন্তর্বর্তীকালীন সরকার আপনার ভারতের বিরুদ্ধে যা যা করার করেছে। এবং আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারতের সাথে 10টি মিটিংও বাংলাদেশের না রাজনৈতিক দল না সরকার কারোর সাথে হয়েছে, কিন্তু চীন এই 18 মাসেই 180টিরই বেশি মিটিং করেছে। রাজনৈতিক দল, সরকার, মন্ত্রণালয়, সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমন কিছু বাকি নেই যাদের সাথে মিটিং করেছে। কত কিছুর আশ্বাস দিয়েছে, কিন্তু যদিও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা তাদের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নির্বাচিত সরকার বিএনপি আসার পরপরই সেখান থেকে হাত তুলে নিয়েছে চীন, সেখান থেকে হাত টেনে নিয়েছে চীন। এখন বাংলাদেশের সামনে আর কোনো উপায় নেই, এই মুহূর্তে সব কিছুতে ঝুঁকে পড়েছে আপনার ভারতের দিকে। এই হলো বাস্তবতা। চীনের কাছে ডলা খেয়েই ভারতের দ্বারস্থ হয়েছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো। এখন শুধু হয়নি পাকিস্তান, আর পাকিস্তান এখন জাস্ট দেউলিয়া। এখন পাকিস্তানকে চীন এমন একটা জায়গায় নিয়ে গেছে, তার এই দেউলিয়াত্ব থেকে রক্ষা করার উপায় কারণ নেই। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।